নমস্কার, আমি কৌশিক। আজকে আমরা শুরু করতে চলেছি বিভা ক্যাফের নতুন একটা সেগমেন্ট, যার নাম গল্পকারের গল্পকথা। আজকে আমাদের সঙ্গে এই পডকাস্টে রয়েছেন আবির রায়। আবির রায় অর্থাৎ আপনারা হয়তো এর আগে অনেক বই তার পড়েছেন, কিন্তু স্পেশালি আমরা বিভা ক্যাফে থেকে অডিও স্টোরি হিসাবে নিয়ে এসেছিলাম তার ভিলা নাম্বার ৭১। আপনারা যারা শুনেছেন তারা জানেন কতটা শিহরণ জাগিয়েছিল সেই গল্প। সেই গল্প নিয়ে আজকে আমাদের পডকাস্ট। সঙ্গে আছেন আবির রায়। তো শুরু করছি তাকে দিয়ে। আবির দা, তো এই কনসেপ্টটা তোমার কোথা থেকে আসে? মানে ভিলা নম্বর ৭১, একটা ভিলাকে নিয়ে যে ভৌতিক একটা গল্প, তোমার লেখার ধারণাটা কোথা থেকে তুমি আসে? ইন্সপিরেশন দেখো বহু বহু বিষয় থেকে এসছে। আমার চিরকালই মানে আমি চেষ্টা করেছি আমার গল্পগুলোকে খুব বাস্তবসম্মত করতে আর কি। মানে যাতে এক্কেবারে মানে ফ্যান্টাসি, দেখো হররে তো কম বেশি ফ্যান্টাসি থাকেই, এবার সেখান থেকে একদম বাস্তব থেকে পুরো শেকড় ছিঁড়ে নিয়ে গিয়ে পুরোপুরি ফ্যান্টাসির আকাশে ওড়াতে আমি মানে চাইনি আর কি। তার কারণ হলে তাতে ভয় কমে যায়, মানুষের ভীতিটা কমে যায়, মানুষে কম রিলেট করতে পারে। তো আমার বিশেষ করে আমি চেষ্টা করি আমার সমস্ত গল্পকে খুব রিয়ালিস্টিক রাখার, মানে বাস্তবের একদম বাস্তবের সাথে জড়িয়ে রাখার আর কি। যেই কারণে আমার ইন্সপিরেশনগুলো মেইনলি মানে খুব রিয়েল এলিমেন্ট থেকেই আসে, বাস্তব থেকেই আসে। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি লিলুয়া রেলওয়ে কলোনির কথা বলি। তো আমার ছোটোবেলা পড়াশুনো লিলুয়াতে, এবং লিলুয়া রেলওয়ে কলোনির ভেতর দিয়ে আমার যাতায়াত বহু বছরের ছিল, এবং সেখানেই এই বাড়িটিকে আমি প্রথমবার দেখতে পাই, যেখানে এই বাড়িটি একটা একদম ঝিলের ধারে, তার উল্টো দিকে একটা পুরনো চার্চ রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ি খুব পুরনো পরিত্যক্ত গোছের। যদিও বেশিরভাগ বাড়িতেই মানুষ থাকেন, কিন্তু রক্ষণাবেক্ষণ সে অর্থে হয় না, আর মেনটেনেন্সের অভাবে প্রত্যেকটা বাড়ি খুব একটা একটা হন্টেড একটা ফিল দেয় আর কি। কিন্তু বিশেষ করে এই বাড়িটা যেটা আছে ঝিলের ধারে, যেটা বিরাট একটা বড় বাড়ি, একটা ফাঁকা মাঠ, মাঠের শেষে একটা বাড়ি, যেখানে সম্ভবত বাড়িটা অ্যাব্যান্ডেন্ড, কেউ থাকে না। তো এই বাড়িটা আমাকে খুব আপিল করতো ছোটোবেলা থেকে। তো আমি যখন লিখতে আরম্ভ করি ভিলা নম্বর ৭১, তো এই বাড়িটা তুমি ধরতে পারো অ্যাজ এ প্রিন্সিপাল ইন্সপিরেশন এইটাই কাজ করে, মানে প্রধান ইন্সপিরেশন হিসেবে এটাই কাজ করে। তাছাড়াও আমি চিত্তরঞ্জনে গিয়েছিলাম একবার বহু বছর আগে। তো সেই চিত্তরঞ্জনেও রেলওয়ে কলোনি আছে, এবং সেটাও ঠিক এরকমই দেখতে, সেটাও কিছুটা মাথায় আসে। আর যেটা আমি চেয়েছিলাম সেটা হচ্ছে যে নানান রকম ফরম্যাট ফলো করে নানান রকম ভূতের গল্প লেখার পর আমার মনে হয়েছিল আমি একটাই জনার কখনো মানে একটা ধরনের গল্প নিয়ে কখনো লিখিনি, সেটা হচ্ছে হন্টেড হাউস ফরম্যাট, যেটা সবচেয়ে পপুলার একটা মানে ভূতের গল্পের একটা 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 ব্যাকগ্রাউন্ড আর কি। বা এই যে এই ধরো এই সমস্ত ভিলাকে কেন্দ্র করে মানুষের তো স্বাভাবিকভাবে মানে বাস্তব জীবন বোধের কথা যদি আমি বলি, যেমন এখন যদি তুমি ধরো হিন্দমোটর, আমাদের দেখতে পাই যে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় রূপান্তরিত হচ্ছে, এবং সেই যে কারখানাটা এখন রয়েছে আগেকার সঙ্গে এখন তার মিল নেই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে শিয়াল ঘুরে বেড়াচ্ছে। আমি নিজে রাত্রিবেলা ১১টার সময় যখন র্যাপিডো করে ফিরছি, দেন আমি দেখতে পাচ্ছি ৬-৭টা শিয়াল রয়েছে, এবং তারা রীতিমতো ক্যাজুয়ালি শুয়ে আছে। মানে এমন যে তারা মানুষকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, সেখানে তারা ভয় পাচ্ছে না। লেবার কোয়ার্টারে যেগুলো একদম ভৌতিক অবস্থায় পরিণত হয়েছে, সেখানে দুটো ফ্যামিলি রয়েছে, এবং তাদের মুখে আমি শুনেছি যে তারা মোমবাতি জেলে না, রাত্রিবেলা পড়াশুনো করে তার ছেলে মেয়েরা, এবং তারা ওই একটা সোলার প্যানেল লাগিয়েছে তাদের ছাদে, তারা ওইখানেই জীবনটা কাটাচ্ছে তাদের মতো। আমি অ্যাকচুয়ালি সেটা আগের কোয়েশ্চেনটাই আমার এটা বলা উচিত ছিল, যে হিন্দমোটরও এটার একটা ইন্সপিরেশন তুমি বলতে পারো। তার কারণ হচ্ছে এর অনেক এলিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হিন্দমোটর থেকে নেওয়া। যেমন ফর এক্সাম্পল সেখানে কারখানা তো দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে, এবং সেখানকার যে লেবার কোয়ার্টারগুলোতে এখনও মানুষ থাকে, এবং কী অবস্থায় থাকে কী দশায় থাকে তা আমি জানি, তুমিও জানো কিছুটা। সেখানকার মানুষ একটা জেনারেটর দিয়ে প্রায় 10টা 12টা 15টা ফ্যামিলি, শুধুমাত্র ধরো একটা লাইট জ্বলে, মানে তা ডিজেলও যতটা কম খরচ করা যায় আর কি, সেই একটা লাইট জ্বলে, কি খুব বেশি হলে গরমের দিনে একটা পাখা হয়তো তারা চালাতে পারে। সেইভাবে তারা মানে জীবন নির্বাহ করে, এবং মাথার ছাদটাকে সেইভাবে ধরে রেখেছে। তো যখন মানে লেখা হয় যে কোনো গল্প, এইগুলো তো ধরো মানে সাবকনশিয়াসলি হলেও গল্পের মধ্যে এসে যায়। তো এই এলিমেন্টগুলো কন্ট্রিবিউট তো ডেফিনেটলি করেছে ৭১ সিরিজ বানানোর পেছনে, এবং যেইটার সম্পূর্ণ যে কাহিনীটা, কারণ ভিলা নাম্বার ৭১ প্রথম গল্প, আবার ৭১ দ্বিতীয় গল্প, আবার ৭১ লেখার পর আমি ভেবেছিলাম আর লিখবো না,
কিন্তু তোমরা অডিও স্টোরি করার পর মানুষে এমন মানে এত চারদিক থেকে শুধু এখানে বলে রাখার বিষয় যে বেশিরভাগ অডিয়েন্সের প্রতিক্রিয়া এটাই ছিল যে গল্পটা তো মাঝপথে শেষ হয়ে গেল, মানে এটা শেষ হলো না, এরপর কি? হ্যাঁ, এই কারণেই আমি ভাবলাম যে ৭১ অ্যাজ আ সিরিজ কন্টিনিউ হয়তো করব না, কারণ আমি এটা খুব অ্যাজ অ্যান অথার মানি যে কোনো গল্পই তার একটা ডেফিনিট যেমন শুরু হয় একটা ডেফিনিট এন্ডিং থাকা উচিত, নাহলে সেটা কিছুটা মেগা সিরিয়ালের মতো হয়ে যায়, দিনের পর দিন টেনে 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 অ্যাজ আ সিরিজ বানানো। যেমন কালীগুণিন অ্যাজ আ ক্যারেক্টার যেহেতু আছে, সেটা একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি, সেটাকে তুমি কালীগুণিনের বিভিন্ন অ্যাডভেঞ্চার হিসেবে দেখাতে পারো, বা আমার ক্ষেত্রে আমার গল্পের ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে সেইভাবে দেখাতে পারো। কিন্তু একটা ভৌতিক সিরিজ, সেইটা মানে কতদিন ধরে একটা মানুষ সেই জায়গাটায় আটকে থেকে ভয় পাবে আর কি। আর আমি চিরকাল একটাই কথা মনে করি যে ভূতের গল্পে মানুষ যেন ভয় পায়, সেই র হরর ফ্যাক্টরটা যেন থাকে, স্কেয়ার ফ্যাক্টরটা যেন থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সবসময় চাই যেন একটা র হরর থাকে, মানুষের যেন ভয় পায়, মানে সেই ভয়টা যেন মানে ক্যাজুয়াল ভয় না হয়, সেই ভয়টা যেন গল্পে পড়ার পর গল্পটা যতদিন ধরে মানে মাথায় থাকবে তারপরেও মানুষ রাত্রেবেলা যখন বাথরুমে যাবে তখন যেন ভয় পায়, মানুষ রাত্রেবেলা একা একা যখন ছাদে উঠবে তখন যেন ভয় পায়, ঘুম থেকে মশারি তুলে যখন বাইরে আসতে যাবে তখন যাতে ভয় পায়। এই যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা মাথার মধ্যে ক্রিয়েট করবে, এইটাই আমার গল্পের আমি চাই লক্ষ্যটা থাকুক, এটা দরকার। মানে যে ভয়, এই নালে কিন্তু ভয়ের নেশাটা ক্রিয়েট হবে না, আর ভীতি কিন্তু করবে না, এটা তুমি লিখেছো একদম। এই জন্যই আমি মানে এই যেটা বেরোচ্ছে ৭১ ভিলার সম্পূর্ণ কাহিনী, সেটা অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে এবং মানে সাহিত্যিক অর্থে, মানে সাহিত্য লিটারারি অর্থেও সেটা অ্যাকচুয়ালি মানে মানে সম্পূর্ণ কাহিনী, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা প্রভাব পাঠকদের মধ্যে পড়তে চলেছে। ডেফিনেটলি পড়বে। আচ্ছা, এবার আমরা তো গল্প শুনলাম আবিরদার মুখে যে ইন্সপিরেশনটা কোথা থেকে এসেছে, অর্থাৎ এই গল্প লেখার যে ইন্সপিরেশন তিনি পেয়েছেন সেটা কোথা থেকে এসেছে। এখন আমার একটা মনে প্রশ্ন জাগছে যে যে মানুষ এমন লেখা লিখে আমাদের ভয় দেখান, লিটারালি বলছি ভয় দেখান, কারণ সত্যি সত্যি যারা ভিলা নম্বর ৭১ শুনেছেন, আপনারা যারা আবার ৭১ শুনেছেন, তারাই বলেছেন যে সাংঘাতিক ভয়, আমাদের হাত পা পাথর হয়ে যাচ্ছে। আবিরদা, এটা আমার কথা নয়, এটা কিন্তু অডিয়েন্সের কথা। তো সেই অর্থে আমার জানতে ইচ্ছা করছে, তোমার জীবনে কি এমন কোনো বিশুদ্ধ ভৌতিক ঘটনা ঘটেছে? ভৌতিক ঘটনা যদি বলো সে অর্থে যে সেটা ভূত, সেই প্রমাণ পাইনি, কিন্তু হ্যাঁ এমন অনেক কিছু ঘটেছে, এমন অনেক কিছু ফিল করেছি যেগুলো ধরো মানে অতি প্রাকৃতিক বলা যায় আর কি। সম্পূর্ণ ভূতের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা, এটা হতে পারে হয়তো তখন আমার বোঝার ভুল, বা আমি যতটুকু বিজ্ঞান জানি সেই বিজ্ঞানের মধ্যে আমি সেটাকে ফিট করতে পারিনি বলে সেটাকে আমার মানে বিজ্ঞানের পরিধির বাইরে মনে হয়েছে। কিন্তু হ্যাঁ অনেক সময় ফিল করেছি, অনেক জায়গায় ফিল করেছি। আমি একজনের বাড়িতে একবার বহুদিন আগে গিয়েছিলাম, তার বাড়ি, সে একদম ওপেনলি বলেছে যে আমার বাড়িতে আমার মাসি আসে, তার মাসি বহুদিন আগে মারা গেছে, এবং হ্যাঁ মানে সে ওপেনলি কথাটা বলেছে যে আমার মাসি না আসে। এবং এটা হয়েছে যে আমি তাদের বেডরুমে বসে রয়েছি, বাথরুমের সামনের প্যাসেজটা আমার মনে হলো কেউ একটা চলে গেল, কেউ নর্মাল চলে গেল, মানে ওরকম নয় কালো ছায়া ফায়া এরকম কোনো ব্যাপার। হ্যাঁ, গল্প শোনার পর সেটা তুমি বলতে পারো কিছুটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হতে ছিল, হতেই পারে। তার কারণ মানে সবারই তো ধরো একটা তো মনের উপর একটা প্রভাব পড়ে, মানে সে ভূতের গল্প লেখকই হোক বা পাঠকই হোক। আর আমরা যারা ভূতের গল্প লিখি তারা তো আরো এই ধরনের মেটেরিয়ালের মধ্যে থাকি, সারাক্ষণই আমাদের ইন্সপিরেশনের জন্য কিছু না কিছু খুঁজে বেড়াতে হয়, পড়ে বেড়াতে হয়, না হলে প্লট আসবে না মাথায়, এবং ভালো প্লট না এলে বই বিক্রি হবে না, ভেরি সিম্পল। পাঠকের প্রত্যাশা পূরণ হবে না, সেটা খুব বাজে ব্যাপার হবে, যে কারণে সারাক্ষণ এই ধরনের টুকরো টুকরো ইনফরমেশন আমাদের কালেক্ট করে যেতে হয়। তো সে ওপেনলি বললো যে আমার মাসি আসে, এবং আমার একবার যেন তার মনে হলো যে একটা মানে তার, আমি বেডরুমে বসে রয়েছি, তার বাথরুমের প্যাসেজের সামনে দিয়ে একজন কেউ চলে গেল, সম্ভবত একটি নারী মূর্তি, নর্মাল কোনো রকম ভৌতিক কিছু ইয়ে নয়। তো আমি তারপরে তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ওখান দিয়ে গেছিলে? তখন না 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 দেখেছো তুমি, মানে সে একদম এইভাবে বললো যে দেখেছো। তখন একটা গাছ এক্স্যাক্টলি এই ব্যাপারটা হচ্ছে কি, মানে ভূত দেখেছো এইটার থেকে না, সেই যে ক্যাজুয়ালি বললো ব্যাপারটা, এই যে সিম্পল ভাবে ব্যাপারটা বলে দিল হ্যাঁ তুমি কিন্তু দেখেছো, তখন কিন্তু মেরুদণ্ড দিয়ে একটা এইখানে এইটাই দরকার, এই হিটটাই হচ্ছে আসল, এইগুলোই মানুষকে ভয়টা পাইয়ে দেয়। আমি এইগুলো অ্যাকচুয়ালি এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা
আমি অ্যাকচুয়ালি এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটাই ক্রিয়েট করার চেষ্টা করি গল্পে। এটা যদি করতে পারি ঠিকঠাক সাকসেসফুলি যদি হয়, গল্পের ফরম্যাট অনুযায়ী, গল্পের চলন অনুযায়ী, তাহলেই মানুষ ভয় পায় আর কি, তাহলেই মানুষ ঠিকভাবে নিয়ে নেয় ব্যাপারটাকে। তো এতক্ষণ আমরা আবিদার কাছে জানলাম তার এই বইটি লেখার যে ইন্সপিরেশন এবং তার নিজের ব্যক্তিগত জীবনের একটি গল্প, গা ছমছমে অনুভূতির কথা। তো কলকাতা বইমেলা অর্থাৎ 2024-এর কলকাতা বইমেলায় আবিদার এই গল্পটিকে কেন্দ্র করে যে বইটি আসছে, অর্থাৎ 71 নম্বর ভিলার যে সম্পূর্ণ কাহিনীকে নিয়ে যে বইটি আসছে, সেইটা সম্পর্কে আবিদা তুমি কিছু বলো। ভিলা নম্বর 71 লিখেছিলাম আমি 2019 সম্ভবত, 19ই হবে, কোভিডের আগে 19। তারপর আবার 71 লিখি গত বছর। লেখার পর তোমাদের বিভা ক্যাফে দুটো গল্পই তোমরা করার পর কমেন্ট সেকশন বলো বা ভূতভূতমের যারা পাঠক পাঠিকা আছে নিয়মিত, তারা অনেকদিন ধরেই দাবিটা ছিল, আবদারটা তাদের ছিল যে এই গল্পটাকে একটা ডেফিনিট এন্ড দেওয়া দরকার। একদম, কারণ কোনোবারই ভিলার ভূতকে হারানো যাচ্ছে না, সেটা একটুখানি মানুষের অড লাগছে। এবং যদিও আমার অড লাগে না, আমি এটাই মনে করি যে মানুষ খুব তুচ্ছ। আমাদের জানার পরিধির বাইরেও জগতে এমন ফোর্সেস রয়েছে জগতে, ইনফ্যাক্ট আমরা জানি আর কইটুকু, আমরা যতটুকু জানি তার বাইরেই বেশিটা রয়েছে। তো আমাদের জানার পরিধির বাইরে যেই ধরনের শক্তিগুলো রয়েছে, যেই ধরনের এনার্জি রয়েছে, তাদেরকে হারানো মানুষের টেকনিক্যালি সম্ভব নয়। কিন্তু যাই হোক, গল্পের ডিমান্ডে তো করতেই হবে, নাহলে পাঠক পাঠিকারা মুষে পড়বেন আর কি। যেই কারণে আমি ভাবি যে এইটাকে গল্পটাকে একটা ডেফিনিট এন্ড দেব, কিন্তু শুধু তাই নয়, যেহেতু মানে শেষ সমাপ্তি যখন তাকে করতে হবে, কিন্তু তখন তার ব্যাপ্তিটাও বাড়াতে হবে কিছুটা। তাই এই বইটার মধ্যে 71 নম্বর ভিলার কিছুটা প্রিকুয়েলও রয়েছে, আবার সিকুয়েলও রয়েছে, মানে তার ইতিহাসটাকেও আমরা কিছুটা জানতে পারি। 71 নম্বর ভিলা কেন ওরকম হয়ে গেল, কেন সেটা হন্টেড হলো, কেন এত সাংঘাতিক একটা ফোর্স তার মধ্যে রয়েছে যে তার ধারে কাছে যাওয়াটা মানে অসম্ভব হয়ে যায় মানুষের, এবং মানুষ গেলেই সেখানে তারা ক্যাপচার্ড হয়ে যায়, অ্যাট্যাক্ট হয়ে যায়। কিছুটা ইতিহাসও আমরা জানতে পারি, আবার তার ভবিষ্যতে কি ঘটে, মানে আবার 71 যেখানে শেষ হয়েছিল তারপরে কি ঘটে, এবং ঘটে ফাইনালি কি তার রেজলিউশন হয়, সেটাই আমরা জানতে পারি। বেশ মোটামুটি একটু মোটাসোটা বই হচ্ছে আর কি এটা। আশা করছি ভালো লাগবে, একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স পাবেন পাঠক পাঠিকারা। দেখা যাক, এবার বইমেলা এখনও মোটামুটি 18 তারিখ থেকে শুরু, এখনও 16 দিন বাকি আছে, আর বিভা পাবলিকেশনও লেগে রয়েছে। তোমার কি মনে হচ্ছে এই বছর বইমেলাতে তোমার এই বইটি যেটা রিলিজ করতে চলেছে, অর্থাৎ 71 নম্বর ভিলার এই সমগ্র কাহিনী যেটা তুমি নিয়ে আসছো, শীতকালে কি একটু উষ্ণ স্রোত বয়ে যাবে মেরুদণ্ড দিয়ে পাঠকদের? আরো ঠান্ডা স্রোত বয়ে যাবে, উষ্ণ স্রোত তো বয়ে যাবে না, ঠান্ডা স্রোত বয়ে যাবে। হ্যাঁ, উষ্ণ ঘাম হতে পারে, সেটা হতে পারে। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে ভয়ের মিটারটাকে একটু বাড়ানোর, আর গল্পটাকে অত্যন্ত গ্রাউন্ডেড রাখার চেষ্টা করেছি। মানে যেটাকে আমরা বলি খুব গ্রাফিক হরর, মানে চোখের সামনে প্রচণ্ড একটা নৃশংস জিনিস, ওই জিনিস নেই, খুব কম রয়েছে ওরকম। কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভয়। তুমি যে কথাটা বললে, ভয়টা এফেক্ট করে বইটা পড়া শেষ হওয়ার পর। তুমি বইটা যখন রেখে রাত্রেবেলা ঘুমোতে গেলে তখন থেকে ভয় লাগাটা শুরু হবে, এবং এই ভয়টা কন্টিনিউ করবে। এই রকম একটা এলিমেন্ট আমি রাখার চেষ্টা করেছি বইতে। এবং যেহেতু যথেষ্ট বড় বই, অনেক চরিত্র, অনেকটা বড় ব্যাপ্তি, অনেকটা সময় নিয়ে, অ্যাকচুয়ালি 200 বছরের সময় নিয়ে বইয়ের কাহিনী শুরু হয়েছে। 1938 সাল থেকে শুরু হয়েছে, যখন প্রথম বই কাহিনী শুরু হচ্ছে, যখন মানভূম থেকে পুরুলিয়া সদরে ডিস্ট্রিক্ট কালেক্টরেট শিফট করা হচ্ছে, সেই 1938 সালে। তবে থেকে শুরু করে 2023 পর্যন্ত, এই যে 38 থেকে 23, প্রায় 200 বছরের একটা ব্যাপ্তি। এই ব্যাপ্তিকালের মধ্যে ঘটনাটা ঘটে, ঘটনাপঞ্জি তার বিবরণ রয়েছে এই বইতে, এবং ভয়ের এলিমেন্ট তো ডেফিনেটলি রয়েছে। মানে 71 সিরিজ যেই কারণে আরো মানুষের কাছে অ্যাপিলিং, সেটা থাকবে, সেটা পাঠকরা পাচ্ছেন। অতএব এটা শুনেই আমাদের আনন্দ যে ভিলা নম্বর 71 আবার কিন্তু পাথর করে দিতে চলেছে আপনাদের সবাইকে। তো আমরা একদম আমাদের সেগমেন্টের শেষে এসে গেছি, এবং যেহেতু আমাদের সেগমেন্টের নাম হচ্ছে গল্পকারের গল্প কথা, তো তুমি তো একজন গল্পকার আবিরদা। তোমার গল্পের মাধ্যমে তুমি মানুষকে ভয় দেখাচ্ছ, ভয় পাওয়াচ্ছ। এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে যে তুমি
ভয় থেকে বের করতে পারবে কিনা আলটিমেটলি তাকে, এর কি কোনো দাওয়াই আছে তোমার কাছে? দেখো, এবার যেহেতু সাহিত্যের সাথে কিছুটা হলো জড়িত আমরা সকলে, এটা এখনো কিছু মানুষের ধারণা যে যারা ভূতের গল্প লেখে তারা আদৌ সাহিত্যিক নয়। মানে সাহিত্যিক হলে সে ভূতের গল্প কেন লিখবে? ভূতের গল্প তো খুব খুব একটা বালখিল্য একটা ব্যাপার। মানে সে প্রেম নিয়ে গল্প লিখবে, সে সমাজ চেতনা নিয়ে গল্প লিখবে, সে রাজনীতি নিয়ে গল্প লিখবে। বা কিন্তু এখানে একটা বলার বক্তব্য, তোমার একটি গল্পের মধ্যে ছিল মানে নরমেধ বলে যে গল্পটি তুমি লিখেছিলে, ইভেন সেটাও আমরা অডিও স্টোরি হিসেবে নিয়ে এসেছিলাম এখানে, এবং সেখানে বেশ কিছু শ্রোতারা লিখেছিলেন যে এত ভালগার কেন, এত ভালগারিটি কেন, মানে বাস্তব ভালগারিটি তো ছিল না, ভায়োলেন্স বোধহয় বলতে চাইছে। হ্যাঁ, তারা হয়তো বিষয়টা ভালগার কিছু ছিল না, যে ভায়োলেন্স থাকতে পারে, হ্যাঁ রক্তপাত ছিল, ভায়োলেন্স ছিল। হ্যাঁ, কিন্তু এটা তো বাস্তব সমাজের একটা চিত্র তুমি ফুটিয়ে তুলেছো। হ্যাঁ, ভৌতিক কিছু এলিমেন্টস ছিল সেখানে, কিন্তু বাস্তবটাকে তো নরমেধ গল্পটা যেহেতু তুমি মেনশন করলে, নরমেধ গল্পটার না যেগুলো যে ঘটনাপঞ্জিগুলো সেগুলো কিন্তু সবই ইন্সপায়ার্ড ফ্রম রিয়ালিটি। এর বেশি বলতে গেলে আবার পলিটিক্যাল স্টেটমেন্ট বলা হয়ে যাবে, কিন্তু তুমি দেখো যে যেখানে যে মেইন ক্রাইমটা হয়, যার থেকে ভৌতিক এলিমেন্টসগুলো এক এক করে আসতে শুরু করে, সেটা ইন্সপায়ার্ড ফ্রম রিয়ালিটি, সেটা ঘটেছে বাস্তবে। তাছাড়াও আমি নিজে একবার গিয়েছিলাম, তুমি যদি ওই তোমার মনে আছে কিনা আমি জানি না, যেখানে একটা সিকোয়েন্স আছে যেখানে কোন একজন নেতা আসে স্টেজে একটা প্রোগ্রাম, সেটা আমার নিজের জীবনে দেখা, সেটা আমার একটি অনুষ্ঠানেই সেরকম একটি ঘটনা ঘটেছিল। এবং এই জিনিসগুলো তো ধরো মানে গল্প কি, গল্প হচ্ছে বাস্তব, তার সাথে একটুখানি কল্পনার মশলা মেশানো, এটাই গল্প। সেম জিনিস, এই জিনিসগুলো বাস্তবে ঘটে বলেই সেটা গল্পে আমার রিফ্লেকশন এসছে। এবার তার সাথে যেটা সুপার ন্যাচারাল এলিমেন্ট সেটাকে অ্যাড করার পর সেটা একটা কংক্রিট ভূতের গল্প হিসেবে একটা রেডি প্রোডাক্ট বেরোয়। এখানেও তাই, যেই কারণে যে সমাজে ভায়োলেন্স হচ্ছে বলে সাহিত্যে ভায়োলেন্স আসছে। সমাজে যদি ভায়োলেন্স না থাকতো তাহলে সাহিত্যও আসতো না। আমাদের সমাজ যদি আজকে প্রচন্ড সুন্দর একটা সমাজ হতো, যেখানে সবাই সবাইকে ভালোবাসে, যেখানে সবাই কেউ কারোর খুঁত ধরে না, কেউ কাউকে জাজ করে না, যেখানে হোমোসেক্সুয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই, যেখানে মানুষের খিদের সমস্যা নেই, যেখানে মানুষের মানে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের সমস্যা নেই, তাই না, যেখানে দুনিয়ায় যুদ্ধ হয় না, যেখানে বাচ্চারা সবাই স্কুলে যায়, তখন সেটা আমাদের সাহিত্য সেইভাবেই আসতো। শিল্প তো বাস্তবেরই একটা, হয় না আর কিছুই না, যে কোনো শিল্প, যে কোনো, সেটা আমাদের কাহিনী মানে গল্প হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা ছবি হতে পারে, গান হতে পারে, তাই না? ঠিক, একদমই তাই। তো ভূত ভূতুম এবং বিভা ক্যাফে অডিও স্টোরিতে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরে আবির রায়ের এই যে গল্পটি আসতে চলেছে 2024 কলকাতা বইমেলাতে, ভিলা নাম্বার 71 সমগ্র কাহিনীটি পুস্তক আকারে আসতে চলেছে, সেটি আপনারা সংগ্রহ করতে পারেন বইমেলাতে এসে। এবং প্রি বুকিংয়ের ব্যাপারটি জানতে হলে আমাদের বিভার পাবলিকেশনের যে পেজ, সেটিতে আপনাদের চোখ রাখতে হবে। বাকিটা থাকছে কলকাতা বইমেলাতে। আপনারা আসুন এবং বই কিনুন এবং পড়ে আপনাদের প্রতিক্রিয়া জানান। এবং বইটি ভালো লাগলে, যেমন আমরা অডিও স্টোরির ক্ষেত্রে বলে থাকি শেয়ার করুন, আপনারাও কিন্তু শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, শীত খুব ভালো কাটুক, বইমেলায় দেখা হচ্ছে সবার সঙ্গে।